প্রস্তাবিত পে স্কেল বাস্তবায়ন আর্থিক বোঝা বাড়াবে নতুন সরকারের, কেননা সব মিলিয়ে প্রায় 2 লাখ কোটি টাকা বরাদ্দ রাখতে হবে এই খাতে, যা হয়ে উঠবে বাজেটের সবচেয়ে বড় অংশ। শুধু তাই নয়, রাজস্ব আয় বাড়াতে না পারলে চড়া সুদের ঋণে মেটাতে হবে এই ব্যয়। এমন বাস্তবতায় নতুন প্রস্তাবনা পুনরায় বিবেচনা বা যাচাইয়ের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। উপদেষ্টাপদের কর্তব্য দায়িত্বের শুরু থেকেই অপ্রয়োজনীয় ব্যয় কমাতে কঠোর অবস্থানে ছিল অন্তর্বর্তী সরকার, যার বড় প্রতিফলন ছিল বাজেটের আয়তন ছোট করা, উন্নয়ন প্রকল্পে বরাদ্দ কমানো, অর্থ ছাড়ে বাড়তি সতর্কতা কিংবা শিক্ষকদের এমপিও ভুক্তি না করা। তবে সেই অবস্থানের পুরোটাই বদলে যায় শেষ সময়ে এসে সরকারি কর্মকর্তাদের জন্য 143% বেতন বাড়ানোর সুপারিশ করায়, যদিও তার বাস্তবায়ন থেকে সরে আসতে বাধ্য হয় নানা মহলের সমালোচনায়। অন্তর্বর্তী সরকার বেতন বাড়ানোর প্রক্রিয়া থেকে সরে এলেও তা রেখে দেয়া হয়েছে পরবর্তী রাজনৈতিক সরকারের জন্য। প্রশ্ন হলো, এই সুপারিশ বাস্তবায়নের জন্য বাড়তি 1,06,000 কোটি টাকা কোথায় পাবে নতুন সরকার? এই 1 লক্ষ কোটি টাকা আগামী 3 বছরে যেটা এডিশনাল, এইটা আপনি কোত্থেকে আনবেন? তো সেইখানে আপনি যদি সোর্স ওয়াইজ বিবেচনা করেন, কারণ একটা কথা মনে রাখতে হবে যে যেভাবেই অর্থায়ন করেন না কেন, সেই অর্থায়নটা এককালীন হলে চলবে না। কাজে টাকা চাপানো যাবে না, ধার করা যাবে না। তাহলে সোর্স কি থাকে? রেভিনিউ বাড়াইতে হবে অথবা এক্সপেন্ডিচার কমাইতে হবে অন্যান্য খাতে। ছোটোখাটো এক্সপেন্ডিচার কমাইলে হবে না, বড় ধরনের এক্সপেন্ডিচার কাট দরকার হবে। সেইটার জায়গা কি আছে? সব মিলেও যদি করি না, কিছু ভর্তুকি, কিছু এডিপি, কিছু অন্যান্য খাত, সেটা কোন জায়গায় এবং ওইটা কমালে ওইটার কনসিকোয়েন্সটা কী হবে, এটাও তো আপনাকে বিবেচনায় আনতে হবে। চলতি অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তাদের জন্য বেতন ও ভাতা বাবদ মোট বরাদ্দ রাখা হয় 84,684 কোটি টাকা, যা মোট বাজেটের 11.5%। তবে পরের অর্থবছরে পে স্কেল বাস্তবায়ন হলে সেই ব্যয় দাঁড়াবে 1,90,000 কোটিতে। অর্থাৎ প্রচলিত হারে বাজেটের আয়তন বাড়লেও তার প্রায় 4 ভাগের 1 ভাগই চলে যাবে কেবল বেতন ভাতা পরিশোধে। ফলে ব্যয়ের ক্ষেত্রে সবার উপরেই থাকতে পারে এই খাত, কিন্তু একই হারে রাজস্ব আদায় না হলে ধারকর্যে নির্ভর করতে হবে সরকারকে, যা আরও এক দফা হুমকির মুখে ফেলবে আর্থিক ব্যবস্থাপনাকে। ওনারা হয়তো যেই বেতন স্কেলটা বাড়াতে বলছেন এবং তার জন্য যেই অতিরিক্ত জনগণের করের অর্থ এটার পিছনে ব্যয় হবে, সেইটার যৌক্তিকতাগুলো কি আছে, সেইগুলোকে ওনারা কিভাবে লিপিবদ্ধ করেছেন। যতদিন পে কমিশনের এই রিপোর্টকে এই সরকার আটকে রাখবেন, এটাকে চাপা দিয়ে রাখবেন, ততদিন পর্যন্ত জনগণের সাথে আমলাতন্ত্রের একটা দূরত্ব ওনারা তৈরি করছেন, যেইটার ফলাফল সামনের দিনে যারা সরকারে আসবেন তাদের জন্য ভালো হবে না। ঢালাওভাবে এই পে ইনক্রিজ করাটা অ্যাফোর্ডেবল না। এখন ধরেন নিচের দিকে যারা আছেন, সেইখানে যেভাবে তাদের অতীতে বেতন বেড়েছে এবং সেই তুলনায় মূল্যস্ফীতি বৃদ্ধির হারটা বেশি ছিল, সেটা ঠিক। তো সেইটুকু কম্পেনসেশন নিচের দিকে করে একটা নতুন হিসাব করা দরকার। বর্তমানে বাজেটের 1/4 নিচে নেমেছে উন্নয়ন ব্যয়। অন্যদিকে বিপুল রাজস্ব ঘাটতি থাকায় বাড়াতে হচ্ছে ঘাটতি অর্থায়নের লক্ষ্যমাত্রাও। রাকিব আল জাবেদ, 71, ঢাকা। অর্থবছরের প্রথমার্ধে $219 কোটি বিদেশি ঋণের দায় পরিশোধ করেছে বাংলাদেশ, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে বেড়েছে $21 কোটি বা 11%। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইয়ারডি এই তথ্য প্রকাশ করেছে। এতে বলা হয়, এই সময় অর্থ ছাড় হয়েছে $250 কোটি বা $2.5 বিলিয়ন, যা আগের অর্থবছরের প্রথম 6 মাসে ছিল $353 কোটির ওপরে। অর্থাৎ অর্থ ছাড় কমেছে 29% মতো। মূলত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ধীর গতির কারণে এমন অবস্থা তৈরি হয়েছে। ইয়ারডির তথ্য অনুযায়ী 6 মাসে ছাড় করা অর্থের 88% চলে গেছে দায় পরিশোধে। এর মধ্যে কেবল সুদের পরিমাণ ছিল $77 কোটি। উল্লেখ্য, সবশেষ অর্থবছরে মোট দায় পরিশোধ করা হয় $400 কোটি উপরে। আর চলতি অর্থবছরের প্রবণতা অব্যাহত থাকলে তা ছাড়াতে পারে প্রায় $450 কোটি। দেশের সামষ্টিক অর্থনীতি এখনও বিপদমুক্ত নয়। ইআরএফের এক অনুষ্ঠানে এমন কথা স্বীকার করলেন খোদ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি বলেছেন যে সুদ হার কমানোর অবস্থা থেকে সরে আসা উচিত গভর্নরের, কেননা কেবল ওই অস্ত্র দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব হবে না। বিস্তারিত জানাচ্ছেন মেজবা হাসান।
অর্থনীতির সমসাময়িক পরিস্থিতি নিয়ে ইআরএফের এই অনুষ্ঠানে কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। বলেন 1.5 বছরে কিছুটা স্থিতিশীল হলেও বিপদ কাটেনি অর্থনীতির, তবে সামাল দেওয়ার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। ঘুরে দাঁড়ানোর কিছুটা লক্ষণ আমি অর্থনীতিবিদ হিসাবে দেখছি, কিন্তু এর মধ্যে অনেক অনিশ্চয়তা আছে এবং এখনো অর্থনীতির অনেক ভঙ্গুরতা। মূল্যস্ফীতি, কর্মসংস্থান, বিনিয়োগ সহ নানা সূচকের বর্তমান বাস্তবতা উঠে আসে তার কথায়। বলেন সুদ হার না কমানোর সিদ্ধান্তে অনড় থাকা গভর্নরকে সরে আসতে হবে, কেননা কেবল চড়া সুদ দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। এই সুদের হার 10% এনেছেন এবং ধরে আছেন যে 10%-ই তিনি থাকবেন যতদিন পর্যন্ত না মূল্যস্ফীতি 7% নিচে না নামে। এই ধরনের একদম 7% মূল্যস্ফীতিরও কোনো বিশেষ তাৎপর্য নাই, আর 10% নীতি সুদ হারের কোনো তাৎপর্য নাই। দেশি বিদেশি ঋণের সমালোচনা করে উপদেষ্টা বলেন দিন দিন নির্ভরতা বাড়ছে ওই ব্যবস্থায়, যা থেকে সরে আসা যায়নি নানা কারণে। প্রবৃদ্ধি নিয়ে ইতিবাচক মন্তব্য করলেও ওয়াহিদুদ্দিনের চিন্তা আগামীতে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিয়ে। ব্যাংকিং খাতে ধস ঠেকাতে গিয়ে মূলধন পুনর্ভরণ করতে হয়েছে এবং তাতে হাজার হাজার কোটি টাকা নোট বাংলাদেশ ব্যাংকের নোট ছাপাতে হয়েছে। এটাই হলো এর ফলেই তো সুদের হার উঁচু রাখতে হচ্ছে, ঋণ কমিয়ে রাখতে হচ্ছে। এগুলো তো অর্থনীতির ক্ষতি। অর্থনৈতিক ব্যবস্থাপনা আগামী সরকারের জন্য অন্যতম চ্যালেঞ্জ হবে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। এটা শুধু স্বল্প মেয়াদী না, এটা ইসবাহ হাসান, 71, ঢাকা। এবারের নির্বাচনে আব্দুল আওয়াল মিন্টু কিংবা পুরান ঢাকার এনায়েতুল্লাহকে ছাপিয়ে 100 কোটিপতির সম্পদ এগিয়ে ইসলামী আন্দোলনের জাকির হোসেন পাটোয়ারি। লক্ষ্মীপুর 1 আসনের ওই প্রার্থীর সম্পদ 126 কোটি টাকার, আছে 42 একর জমি, ডজনের বেশি ফ্ল্যাট ও 8টি গাড়ি। অনেকের মতে লজিং মাস্টার থেকে মাত্র 2 দশকে হয়েছেন অঢেল সম্পদের মালিক। ফলে প্রশ্ন উঠেছে এর উৎস নিয়ে। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। জাকির হোসেন পাটোয়ারি ইসলামী আন্দোলনের এই প্রার্থী লক্ষ্মীপুর 1 আসনে লড়ছেন হাত পাখা প্রতীকে। এলাকার উন্নয়ন, কর্মসংস্থান কিংবা স্বাস্থ্য শিক্ষার মান বাড়াতে দিচ্ছেন একের পর এক প্রতিশ্রুতি। তার এসব কর্মকাণ্ড গণমাধ্যমে খুব একটা জায়গা না পেলেও আশ্চর্যের তথ্য হলো সম্পদের বিচারে তিনি শীর্ষদের কাতারে। অর্থাৎ 100 কোটিপতি আব্দুল আওয়াল মিন্টু কিংবা ইনায়েতুল্লাহকে ছাপিয়ে তার সম্পদ 126 কোটি টাকার উপরে। অনেকের মতে তার একার এই সম্পদ তার দলের সম্মিলিত সম্পদ থেকেও বেশি। অথচ একসময় ছিলেন লজিং মাস্টার। আঙ্গুল ফুলে কলা গাছ বনে গেছেন মাত্র 2 দশকে। 50 বছর বয়সী এই ব্যবসায়ীর হলফনামা বলছে স্থাবর অস্থাবর মিলিয়ে সম্পদের পরিমাণ 126 কোটি 47 লাখ টাকা। বিভিন্ন ব্যাংকের 10টি অ্যাকাউন্টে জমা 2.5 কোটি টাকার উপরে। আছে 8টি গাড়ি, যার মূল্য দেখিয়েছেন 1 কোটি 93 লাখ 45 হাজার টাকা। আল মদিনা ফার্মা, মেরিগোল্ড প্রপার্টিজ, স্মার্ট সুজ সহ 10টি কোম্পানির বন্ড ও ঋণপত্রে বিনিয়োগ 36 কোটি 37 লাখ টাকা। স্বাধীনতা রক্ষায় একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। নথি বলছে বনানীতে 3,500 বর্গফুটের একটি বাণিজ্যিক ফ্ল্যাট রয়েছে তার। এছাড়া তেজগাঁও, রাজাবাজার, সেনপাড়া, কাফরুলে আছে আরও 15টি ফ্ল্যাট। ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, লক্ষ্মীপুর সহ দেশের নানা প্রান্তে আছে 42.5 একর কৃষি ও কৃষি জমি। যেখানে হকের আলোচনা হয়, সত্যের আলোচনা হয়। হলফনামায় সবশেষ বছরের আয় দেখিয়েছেন 18 কোটি 74 লাখ টাকা, যেখানে ব্যবসা থেকে আয় 18 কোটি 22 লাখ। এছাড়া ভাড়া, চাকরি থেকে আরও 51 লাখ। সব মিলিয়ে আয়ের বিপরীতে কর পরিশোধ করেছেন 7.5 কোটি টাকা। নথিতে ভরণ পোষণ, আবাসন, ব্যক্তিগত যানবাহন, শিক্ষা ও বিভিন্ন পরিষেবায় ব্যয় দেখিয়েছেন 29.5 লাখ টাকা। আর এবারের নির্বাচনে তার ব্যয়ের লক্ষ্য 25 লাখ। হলফনামা অনুযায়ী ব্যাংকে তার ঋণ আছে 51 কোটি টাকার উপরে। এই জাকির পাটোয়ারি সাহেব, সে কি আপনাদের টাকা আত্মসাৎ করবে, চুরি করবে? মইনুল হাসান, 71, ঢাকা।
খেলাপি ঋণের সংকট মোকাবিলায় একগুচ্ছ সংস্কার প্রস্তাব দিয়েছে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন এবিবি। এবিবি চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরাফিন স্বাক্ষরিত চিঠিতে এসব তুলে ধরা হয়েছে। আদালত বা ব্যাংকের অনুমতি ছাড়া ঋণ খেলাপিরা যাতে বিদেশে যেতে না পারেন সেই প্রস্তাব দেওয়া হয়েছে এতে। একই সঙ্গে খেলাপিদের নাম ও ছবি প্রকাশ এবং তাদের ব্যবসায়ী সংগঠনের নির্বাচনে অংশগ্রহণের নিষেধাজ্ঞার দাবিও জানানো হয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আংশিক ঋণ অবলোপনের সুযোগ, লিয়েন করার শেয়ার দ্রুত নগরায়নের কর্তৃপক্ষের সহযোগিতা এবং মৃত্যু, মরণব্যাধি বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কিছু ঋণের সুদ মওকুফের মাধ্যমে দ্রুত আদায়ের ব্যবস্থার প্রস্তাব রাখা হয়েছে এতে। রয়েছে আরও বেশ কিছু বিষয় পর্যবেক্ষণ। বর্তমানে দেশের মোট ঋণের প্রায় 35.73% খেলাপি, যার পরিমাণ প্রায় 6.5 লাখ কোটি টাকারও বেশি। এদিকে মাত্র একদিনের ব্যবধানে ভরিতে 7,348 টাকা বাড়ল স্বর্ণের দাম, আর তাতেই ইতিহাসের সব রেকর্ড ভেঙে আজ থেকে 22 ক্যারেটের স্বর্ণের দাম 2,69,788 টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে। এতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় দেশীয় বাজারে সমন্বয় করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী আজ থেকে 221 ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে গ্রাহকদের গুনতে হবে 2,57,483 টাকা। এদিকে সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম 4,782 টাকা নির্ধারণ করে দিয়েছে বাজুস। বিটিএমএ-কে কারখানা বন্ধের আলটিমেটাম তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন বস্ত্র খাতের কর্মকর্তা এবং কর্মচারীরা। সংবাদ সম্মেলনের বক্তারা বলেছেন যে কারখানা বন্ধ হলে বেকার হবে প্রায় 10 লাখ মানুষ। এতে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সামাজিক শৃঙ্খলা নষ্ট হওয়ারও আশঙ্কা তাদের। বক্তারা বলেছেন যে সম্প্রতি 10 থেকে 30 কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারে সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়, কিন্তু এনবিআর তা কার্যকর করেনি। ফলে অবিলম্বে বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত কার্যকরের আলটিমেটাম দিয়েছে বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএ। অর্থাৎ 1 ফেব্রুয়ারি থেকে দেশের সব সুতা বস্ত্র কারখানা বন্ধের ঘোষণা রয়েছে তাদের। এমন পরিস্থিতিতে চাকরি হারানোর দুশ্চিন্তায় রয়েছেন কর্মকর্তা এবং কর্মচারীরা। তাই দেশের বৃহৎ স্বার্থে কারখানা বন্ধের আলটিমেটাম প্রত্যাহারের পাশাপাশি সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। অর্থনৈতিক অস্থিরতা এবং নীতি নির্ধারণী পর্যায়ের অনিশ্চয়তায় 4 বছরের মধ্যে সর্বনিম্নে ডলারের মান। যদিও তা নিয়ে খুব একটা চিন্তিত নন ডোনাল্ড ট্রাম্প। তার মতে ভালো অবস্থানে রয়েছে তার দেশের মুদ্রা। অন্যদিকে ডলারের পতনের বিপরীতে বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে স্বর্ণের উপর। বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণের জন্য যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল দেশটির মুদ্রা ডলার। তবে দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর থেকেই দুর্দিন শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী এই মুদ্রার। গত বছর 9% কমেছে এই মুদ্রার মান। বর্তমানে প্রধান 6টি মুদ্রার বিপরীতে ডলার সূচক অবস্থান করছে 96 পয়েন্টের নিচে, যা 4 বছরের মধ্যে সর্বনিম্ন। ট্রাম্পের নানা বিতর্কিত কর্মকাণ্ডে ডলারের মান তলানিতে নামলেও নির্বিকার তিনি। এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই এক বক্তব্যে ট্রাম্প দাবি করেন ডলারের মান বেশ ভালো অবস্থানে আছে। মান কমে যাক তাও তিনি চান না। তবে ট্রাম্পের এমন মন্তব্যের পরেই একদিনে সর্বোচ্চ পতন হয় মুদ্রাটির মানে। বিশ্লেষকরা বলছেন ফেডারেল রিজার্ভের আবারও নীতি সুধার কমানোর সম্ভাবনা এবং যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান রাজস্ব ঘাটতি ডলারের মানকে চাপের মুখে ফেলেছে। পাশাপাশি শুল্ক নীতি নিয়ে অনিশ্চয়তা এবং কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতায় রাজনৈতিক হস্তক্ষেপের আশঙ্কা বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট তৈরি করেছে। ফলে ডলার বিমুখ হয়ে স্বর্ণ বা অন্যান্য নিরাপদ সম্পদে বিনিয়োগ বাড়াচ্ছেন তারা, যার প্রভাবে স্বর্ণের দাম ইতিহাসে প্রথমবারের মতো আউন্স প্রতি $5,300 পৌঁছেছে। চলতি বছরেই যা বেড়েছে 20%। তবে অনেকের দাবি দুর্বল ডলারই চায় যুক্তরাষ্ট্রের প্রশাসন। ডোনাল্ড ট্রাম্পের মাথা ব্যথার মূল কারণ বাণিজ্য ঘাটতি। ডলার দুর্বল হলে যা কমবে। বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর জন্য বিদেশে অর্জিত মুনাফা ডলারে রূপান্তর করা তুলনামূলকভাবে সাশ্রয়ী হবে। একই সঙ্গে মার্কিন রপ্তানি পণ্যের প্রতিযোগিতামূলক অবস্থানও শক্তিশালী হবে। নুসরাত মৌমি, ৭১। দর্শক, এই ছিল ৭১ বিজনেসের এখনকার আয়োজন। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।